Assalamu alaikum. Good morning, my dear students and respected viewers. আজকে আমরা হাজির হয়েছি ট্যাক্সেশন ইন বাংলাদেশ এই কোর্সটি নিয়ে। এই লেকচারটি তৈরি করা হয়েছে বিবিএ অনার্স ম্যানেজমেন্ট থার্ড ইয়ার স্টুডেন্টদের জন্য। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হলো ক্লাসিফিকেশন অফ ট্যাক্স, অর্থাৎ বাংলাদেশে যে ট্যাক্সেশন সিস্টেম আছে সেই ট্যাক্সেশন সিস্টেমের ট্যাক্স, বিভিন্ন ধরনের ট্যাক্স আমরা প্রদান করে থাকি। এই ট্যাক্সগুলোর মধ্যে কোনটি কোন ধরনের ট্যাক্স এগুলি জানাটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আসে যে এটা কোন ধরনের ট্যাক্স বা ওইটা কোন ধরনের ট্যাক্স। তো আজকে লেকচারটি যদি তোমরা মনোযোগ দিয়ে শোনো তাহলে তোমরা ক্লাসিফিকেশন অফ ট্যাক্স সম্পর্কে একটা ভালো ধারণা লাভ করবে এবং ট্যাক্স সংক্রান্ত, ট্যাক্সের ক্লাসিফিকেশন সংক্রান্ত যে কোনো প্রশ্নের উত্তর খুব সহজে দিতে পারবে। তো আজকের এই লেকচারটি উপস্থাপনা করছি আমি মোহাম্মদ শিপন মিয়া, অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট, কুমিল্লা ভিক্টোরিয়া গভর্নমেন্ট কলেজ, কুমিল্লা। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই লেকচারটিতে আমরা ডিটেইলস আলোচনা করব হলো ক্লাসিফিকেশন অফ ট্যাক্স, রেভিনিউ ক্লাসিফিকেশন ইন বাংলাদেশ এন্ড ফাইন্যান্সিং স্ট্রাকচার অফ 2019-2020 বাজেট। অর্থাৎ ট্যাক্সের ক্লাসিফিকেশন সহ আমরা রেভিনিউর ক্লাসিফিকেশন এবং ফাইন্যান্সিং স্ট্রাকচারের ক্লাসিফিকেশন আজকে আমরা এই লেকচারে ডিটেইলস আলোচনা করব। তো শুরুতেই আমরা আসি ক্লাসিফিকেশন অফ ট্যাক্স নিয়ে। তো তোমরা দেখো ক্লাসিফিকেশন অফ ট্যাক্স অর্থাৎ ট্যাক্সের শ্রেণীবিভাগ বিভিন্ন বিষয়ের উপর ডিপেন্ড করে থাকে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি ক্লাসিফিকেশন অন দ্য বেসিস অফ নাম্বার, অর্থাৎ ট্যাক্স কতবার আরোপ করা হয় সেই বিষয়ের উপর ভিত্তি করে ট্যাক্সকে দুই ভাবে ভাগ করা যায়, যথা সিঙ্গেল ট্যাক্স এবং মাল্টিপল ট্যাক্স। তো সিঙ্গেল ট্যাক্স কি? There was a single tax in ancient times levied on person like poll tax or head tax, অর্থাৎ মানুষের উপর এই ট্যাক্সগুলো আরোপ করা হতো। এগুলো প্রাচীন সময়ে থেকে এগুলো প্রচলিত ছিল। বর্তমানে এই ধরনের ট্যাক্স খুব একটা দেখা যায় না। মাল্টিপল ট্যাক্স, তো মাল্টিপল ট্যাক্সটা এই আধুনিক বিশ্বে প্রচলিত। তো মাল্টিপল ট্যাক্স কি? মাল্টিপল ট্যাক্স হলো it is collected in different times, different form of like income, property, goods consumption, land, etc. অর্থাৎ মানুষ যে জায়গাগুলো ইনকামের জন্য ব্যবহার করে থাকে বা কনজাম্পশনে ব্যবহার করে থাকে সেই জায়গাগুলির উপরে ট্যাক্স আরোপ করা হয়ে থাকে। এখানে ট্যাক্স শুধুমাত্র একটি বিষয়ের উপর ডিপেন্ড করে না, এখানে বিভিন্ন স্টেজে বিভিন্ন ভাবে ট্যাক্স আরোপ করা হয়ে থাকে। যেমন এখানে ইনকামের উপর ট্যাক্স আরোপ করা হয়, তারপর প্রপার্টি চেঞ্জ বা মালিকানা পরিবর্তনের সময় প্রপার্টির উপর ট্যাক্স চার্জ করা হয়, তারপরে গুডস কনজাম্পশন অর্থাৎ আমরা যখন কোনো কিছু কনজিউম করি তখন ট্যাক্স প্রদান করা হয়, তারপর ল্যান্ডের উপর ট্যাক্স প্রদান করা হয়। এই যে বিভিন্ন বিষয়ের উপর ট্যাক্স প্রদান করতে হয় এই সিস্টেমটাকে বলা হয় মাল্টিপল ট্যাক্স। তাইলে বেসিস অফ নাম্বার, সংখ্যার উপর ভিত্তি করে ট্যাক্সকে কয় ভাগে ভাগ করা যায়? ট্যাক্সকে দুই ভাগে ভাগ করা যায়। কি কি? সিঙ্গেল ট্যাক্স এবং মাল্টিপল ট্যাক্স। তারপরে আসো ক্লাসিফিকেশন অন দ্য বেসিস অফ ইনসিডেন্স, অর্থাৎ ট্যাক্সের বার্ডেনটা কার উপর আপতিত হয় বা কে সর্বশেষ প্রদান করে থাকে তার উপর ভিত্তি করে ট্যাক্সকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো ডাইরেক্ট ট্যাক্স আর একটা হলো ইনডাইরেক্ট ট্যাক্স। তো ডাইরেক্ট ট্যাক্স কি? The direct tax imposed directly on the person, incidents cannot be shifted on others. অর্থাৎ ডাইরেক্ট ট্যাক্সকে আমরা প্রত্যক্ষ কর বলে থাকি। প্রত্যক্ষ কর হলো সেই কর যে ব্যক্তির উপর আপতিত হয় সেই ব্যক্তিকেই কর প্রদান করতে হয় এবং অন্য কারো উপর এই করের দায়ভার চাপানো যায় না। যেমন আমরা ইনকাম ট্যাক্স বলি, যিনি ইনকাম করেন তাকে ইনকাম ট্যাক্স দিতে হয় এবং এই ইনকাম ট্যাক্স উনি অন্য কারো উপর ইচ্ছা করলেও চাপাতে পারেন না, অর্থাৎ পরিবর্তন করতে পারেন না বা সরিয়ে দিতে পারেন না, শিফট করতে পারেন না। এটাকে বলা হয় ডাইরেক্ট ট্যাক্স। তারপর হলো ইনডাইরেক্ট ট্যাক্স। তো ইনডাইরেক্ট ট্যাক্স কি? ইনডাইরেক্ট ট্যাক্সকে আমরা বাংলায় পরিভাষায় বলে থাকি পরোক্ষ কর। তো পরোক্ষ কর কি? ইম্পোজড অন সেল অর পারচেজ অফ গুডস অর সার্ভিসেস, অর্থাৎ
গুডস বা সার্ভিসেস, দ্রব্য বা সেবা ক্রয়ের সাথে বা বিক্রয়ের সাথে এই ট্যাক্সটা জড়িত। ইনসিডেন্স অফ সাচ ট্যাক্স ইজ শিফটেড অন আদার্স, অর্থাৎ যেই ব্যক্তির উপর এই ট্যাক্সটা আপতিত হয় বা প্রদান করতে হয় যে ব্যক্তিকে, উনি সেই এই ট্যাক্সের দায়ভারটাকে অন্যদের উপর শিফট করতে পারেন, অন্যদের উপর সরিয়ে দিতে পারেন। যেমন আমরা যদি বলি ভ্যাট সিস্টেমের উপর, যেমন কোনো প্রতিষ্ঠান যখন ভ্যাট প্রদান করে সেই ভ্যাটের চার্জটা কাস্টমারের উপর চাপিয়ে দিয়ে থাকে, কাস্টমারের উপর সরিয়ে শিফট করে থাকেন, অথচ এই ট্যাক্সটা প্রদান করা হলো যিনি বিক্রয় করেন বা সার্ভিসটা সৃষ্টি করেন, তৈরি করেন তিনি, কিন্তু উনি এই দায়ভারটা নিজে বহন না করে তার পরবর্তী যে ক্রেতা আছে বা ভোক্তা আছে তার উপর উনি এই দায়ভারটা চাপিয়ে দেন। এই জন্য এটাকে বলা হয় ইনডাইরেক্ট ট্যাক্স। তাইলে বেসিস অফ ইনসিডেন্স বা কর আরোপের উপর ভিত্তি করে ট্যাক্সকে কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে। কি কি? ডাইরেক্ট ট্যাক্স এবং ইনডাইরেক্ট ট্যাক্স। তারপরে আসো প্রপোর্শনাল ট্যাক্স। এটা এই বেসিসগুলো, এখানে আমরা যে ট্যাক্সের প্রকারভেদগুলো আলোচনা করব, এটা হলো স্ট্রাকচার অফ ট্যাক্স অন দ্য বেসিস অফ স্ট্রাকচার অফ ট্যাক্স, অর্থাৎ ট্যাক্সের যে ঘটন আছে সেই স্ট্রাকচার বা ঘটনার উপর ভিত্তি করে ট্যাক্সকে চার ভাগে ভাগ করা যায়। কি কি? প্রপোর্শনাল ট্যাক্স, প্রোগ্রেসিভ ট্যাক্স, রিগ্রেসিভ ট্যাক্স এবং ডিগ্রেসিভ ট্যাক্স। তো প্রোগ্রেসিভ ট্যাক্স কি? বা প্রথম আমরা দেখি প্রপোর্শনাল ট্যাক্স কি। তো proportion of tax to the size of income remains constant at all level of income, অর্থাৎ proportion of tax হচ্ছে এমন ট্যাক্স যেই ট্যাক্স নির্ভর করে কিসের উপরে? সাইজ অফ ইনকাম, অর্থাৎ ইনকামের সাইজ এর সাথে এটা কনস্ট্যান্ট থাকে। অর্থাৎ এখানে ইনকাম, সাইজ অফ ইনকাম রিমেইনস কনস্ট্যান্ট, অর্থাৎ ইনকামটা যখন স্থির থাকে যেই লেভেলে হোক না কেন, হ্যাঁ, এট অল লেভেল অফ ইনকাম, যে কোনো লেভেলের ইনকাম হোক না কেন, কিন্তু তাকে ট্যাক্সটা ওই পরিমাণই ট্যাক্স দিতে হবে। অর্থাৎ ইনকাম বাড়ার সাথে সাথে তার ট্যাক্স বাড়বে না, অর্থাৎ এখানে ট্যাক্সের পরিমাণটা কি? কনস্ট্যান্ট থাকবে। এই যে কনস্ট্যান্ট, ট্যাক্স রিমেইন কনস্ট্যান্ট। তাইলে তার ইনকাম যতই বাড়ুক না কেন তাকে ওই নির্ধারিত পরিমাণ ট্যাক্সই দিতে হবে। এটা হলো প্রপোর্শনাল ট্যাক্স। তারপর প্রোগ্রেসিভ ট্যাক্স। দেখো এখানে প্রোগ্রেসিভ ট্যাক্স, তো প্রপোর্শনাল ট্যাক্সটা কিন্তু আসলে আধুনিক যুগে খুব কম ব্যবহার করা হয়, প্রোগ্রেসিভ ট্যাক্স সিস্টেমটাই বেশি ব্যবহার করা হয়। প্রোগ্রেসিভ ট্যাক্স কি? প্রোগ্রেসিভ ট্যাক্স হলো ট্যাক্স রেট ইনক্রিজেস অ্যাজ ট্যাক্সেবল ইনকাম অর ওয়েলথ ইনক্রিজেস, অর্থাৎ ইনকাম যত বাড়বে, ট্যাক্সেবল ইনকাম যত বাড়বে, ওয়েলথ যত বাড়বে, ট্যাক্সের পরিমাণও তত বাড়বে। আর ওয়েলথ যদি কমে যায় বা ইনকাম যদি কমে যায়, ট্যাক্সের পরিমাণও কমে যায়। এটাই আধুনিক যুগে বেশি প্রচলিত, এটাকে বলা হয় প্রোগ্রেসিভ ট্যাক্স সিস্টেম। তারপরে রিগ্রেসিভ ট্যাক্স। রিগ্রেসিভ ট্যাক্স কি? ট্যাক্স বার্ডেন ফলস মোর হেভিলি অন দ্য পুর দেন রিচ, অর্থাৎ রিগ্রেসিভ ট্যাক্স হলো এমন একটি ট্যাক্সেশন সিস্টেম যেখানে ট্যাক্সের যে ভারটা বা ট্যাক্সের যে দায়ভার সেটা গরিব মানুষের উপর বেশি পড়ে থাকে, ধনীদের উপর কম পড়ে থাকে। অর্থাৎ যারা বেশি ইনকাম করে থাকে বা যারা বেশি ওয়েলথের মালিক তারা কম ট্যাক্স বহন করে, আর যারা গরিব, যারা কম ইনকাম করে তাদেরকে এই ট্যাক্স বার্ডেনটা বেশি বহন করতে হয়। এটা আসলে সায়েন্টিফিক না। তাহলে রিগ্রেসিভ ট্যাক্সকে আমরা এটা বুঝতে পেরেছি। তারপরে ডিগ্রেসিভ ট্যাক্স। ডিগ্রেসিভ ট্যাক্স কি? মাইল্ডলি প্রোগ্রেসিভ, অর্থাৎ এটা প্রোগ্রেসিভের মতো এত প্রোগ্রেসিভ না, অর্থাৎ ইনকাম যে হারে বাড়বে ট্যাক্সও সেই হারে বাড়বে, বিষয়টা আসলে এমন না। এটা হলো মাইল্ডলি প্রোগ্রেসিভ, অর্থাৎ প্রোগ্রেসিভ আপ টু সার্টেন লিমিট and after that have a flat rate. Merits and demerits are similar to progressive tax, অর্থাৎ প্রোগ্রেসিভ ট্যাক্সে, ডিগ্রেসিভ ট্যাক্সে এখানে ইনকামের যে লিমিট আছে একটা সার্টেন লেভেল পর্যন্ত ট্যাক্স রেটগুলি পরিবর্তিত হয়, তারপরে এই রেটটা আর পরিবর্তিত হয় না, সেটা ফ্ল্যাট রেট হয়ে যায়। যেমন আমরা যদি বাংলাদেশ ইনকাম ট্যাক্সের কথা দেখি, যে বর্তমানে 2020-21 ইনকাম ইয়ারে বাংলাদেশে, তাহলে ডিগ্রেসিভ ট্যাক্সটা হলো, যেমন বাংলাদেশে আমরা বলছিলাম যে বাংলাদেশে যে ইনকাম
2020-21 কর বছরে বাংলাদেশে একটি সার্টেন লিমিট পর্যন্ত আবাসিক করদাতাদেরকে কর দিতে হয় না। যেমন সাধারণত 3 লাখ টাকা পর্যন্ত বাংলাদেশে কর দিতে হয় না। তারপরে 1 লাখ টাকার উপরে 5% কর দিতে হয়। তারপরে 4 লাখ টাকার উপরে তারপর 3 লাখ টাকা পর্যন্ত কর দিতে হয় 10%। তারপরে 4 লাখ টাকা পর্যন্ত কর দিতে হয় 15%। তারপর 5 লাখ টাকা পর্যন্ত কর দিতে হয় 20%। তারপরে 34 লাখ টাকার উপরে যত কর হবে 34 লাখ টাকার উপরে কর দিতে হবে 25%। এবার যত ইনকামই হোক না কেন, অর্থাৎ একটা সার্টেন লেভেলের পর করের হারটা ফ্ল্যাট হয়ে যায়, সমান হয়ে যায়। তাহলে ওই সীমাটার আগ পর্যন্ত বিভিন্ন রেটে কর সংগ্রহ করা হয়। এই যে সিস্টেমটা, এই সিস্টেমটাকে বলা হয় ডিগ্রেসিভ ট্যাক্স সিস্টেম। তো বাংলাদেশে যেই কর সিস্টেমটা প্রচলিত আছে সেটাকে আমরা ডিগ্রেসিভ ট্যাক্স সিস্টেম বলতে পারি। তাহলে এখানে আমরা প্রপোর্শনাল ট্যাক্স, প্রোগ্রেসিভ ট্যাক্স, রিগ্রেসিভ ট্যাক্স এবং ডিগ্রেসিভ ট্যাক্স, এই যে বিভিন্ন কর অ্যাপ্লাইয়ের যে স্ট্রাকচারগুলো আছে সেই স্ট্রাকচারগুলো সম্পর্কে তোমরা আশা করি একটি ধারণা পেয়েছো। তারপর আমরা দেখব ক্লাসিফিকেশন অন দ্য বেসিস অফ ট্যাক্স বেস। ট্যাক্স বেস মানে ট্যাক্সের ভিত্তির উপর ভিত্তি করে করকে দেখো এখানে 4 ভাগে ভাগ করা হয়। ট্যাক্সের বেসের উপর, অর্থাৎ কিসের উপর ট্যাক্স ধরা হবে সেই যে বেস, সেই বেসের উপর ভিত্তি করে ট্যাক্সকে আবার 4টি ক্যাটাগরিতে বিভক্ত করা হয়েছে। যেমন ইনকাম ট্যাক্স। ইনকাম ট্যাক্স কি? ইনকাম ট্যাক্সের উপর হোয়ার বেস ইজ দ্য ইনকাম, অর্থাৎ ইনকামের উপর ভিত্তি করে ট্যাক্স আরোপ করা হয়ে থাকে। তাহলে ইনকামের উপর বেস করে যে ট্যাক্স আরোপ করা হয়ে থাকে সেটাকে আমরা বলে থাকি ইনকাম ট্যাক্স। ঠিক একইভাবে ওয়েলথ বা সম্পদের উপর ভিত্তি করে যে ট্যাক্স আরোপ করা হয়ে থাকে তাকে আমরা বলি ওয়েলথ ট্যাক্স। তারপরে ভ্যালু অ্যাডেড ট্যাক্স, যেটাকে আমরা সংক্ষেপে ভ্যাট নামে চিনি। ভ্যালু অ্যাডেড ট্যাক্স, তাহলে ভ্যালু অ্যাডেডটা ডিপেন্ড করে কমোডিটি বা প্রোডাক্ট বা সার্ভিসের ভ্যালু এডিশনের উপরে যে ট্যাক্স ধার্য করা হয়ে থাকে তাকে বলা হয় ভ্যালু অ্যাডেড ট্যাক্স। ভ্যালু এডিশন অর্থাৎ একজন ম্যানুফ্যাকচারার বা একজন উৎপাদনকারী বা একজন পণ্যের যে মালিক, উনি পণ্যের উপর যে পরিমাণ মূল্য সংযোজন করতে পারবেন সেই সংযোজনের উপরে ট্যাক্স আরোপ করা হয়ে থাকে, সেটাকে বলা হয় ভ্যালু অ্যাডেড ট্যাক্স। তারপরে এক্সপেন্ডিচার ট্যাক্স। এক্সপেন্ডিচার ট্যাক্স কি? এই এক্সপেন্ডিচার ট্যাক্সটা চার্জ করা হয়ে থাকে এক্সপেন্ডিচারের উপরে, অর্থাৎ যে যত বেশি ব্যয় করবে তাকে তত বেশি ট্যাক্স বহন করতে হবে। তাহলে এটা হলো এক্সপেন্ডিচার ট্যাক্স। তাহলে এই যে কিসের উপর ভিত্তি করে ট্যাক্স চার্জ করা হবে এটার উপর ভিত্তি করে, অর্থাৎ ট্যাক্স বেসের উপর ভিত্তি করে ট্যাক্সকে 4টি ক্যাটাগরিতে বিভক্ত করা হয়। কি কি? ইনকাম ট্যাক্স, ওয়েলথ ট্যাক্স, ভ্যালু অ্যাডেড ট্যাক্স এবং এক্সপেন্ডিচার ট্যাক্স। তা আশা করি তোমরা এগুলি বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দেখব রেভিনিউ ক্লাসিফিকেশন ইন বাংলাদেশ। রেভিনিউ ক্লাসিফিকেশনটা কি? রেভিনিউ ক্লাসিফিকেশন হলো সরকার যে আয় ব্যয়ের যে হিসাব সংসদে প্রদান করে, অর্থাৎ বাজেট প্রদান করে, সেখানে সরকারের ব্যয় নির্বাহের জন্য, সরকার আয় অর্জনের জন্য যে যে সোর্সগুলি ব্যবহার করে থাকেন সেই সোর্সগুলি হলো সোর্সেস অফ গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। এখানে সোর্সেস অফ গভর্নমেন্ট এক্সপেন্ডিচার গুলোকে 3টি ক্যাটাগরিতে বিভক্ত করা হয়: রেভিনিউ, গ্র্যান্টস এবং বরোইং। তো রেভিনিউ কি? রেভিনিউ হলো সরকারের রাজস্ব আয়, অর্থাৎ বাংলাদেশ যে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ আছে, এনবিআর বা জাতীয় রাজস্ব বোর্ড আছে, জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে সাধারণত সরকার রেভিনিউ সংগ্রহ করে থাকে। তো জাতীয় রাজস্ব বোর্ড ছাড়াও আসলে নন এনবিআর রেভিনিউ আছে। তো এই রেভিনিউর আবার বিভিন্ন ক্লাসিফিকেশন রয়েছে, এগুলো আমরা পরবর্তীতে ক্লাসে আলোচনা করব। তারপর আসো গ্র্যান্টস। গ্র্যান্টস হলো সরকার বিভিন্ন দেশ থেকে, অন্যান্য দেশ থেকে সরকার মঞ্জুরি আকারে যে সকল অর্থ পেয়ে থাকে, বরাদ্দ পেয়ে থাকে বিভিন্ন দেশ থেকে, সেগুলোকে আমরা বলি গ্র্যান্টস বা সাহায্য। তারপর হলো বরোইং। সরকার
দাঁড় করার মাধ্যমে যে অর্থ সংগ্রহ করে সেগুলোকে বলা হয় বোরোইং। তো বোরোইং দুইটা ক্যাটাগরি থেকে হতে পারে, একটা ফরেন বোরোইং আর একটা লোকাল বোরোইং। অর্থাৎ সরকার বাংলাদেশের যে ভৌগোলিক সীমানা আছে, বাংলাদেশের বাইরে অন্য কোনো দেশ থেকে যখন সরকার ঋণ সংগ্রহ করে থাকে তখন তাকে বলা হয় ফরেন বোরোইং। আর সরকার যখন লোকালি অর্থাৎ দেশের অভ্যন্তরে থেকে ঋণ সংগ্রহ করে থাকে তখন তাকে বলা হয় লোকাল বোরোইং। তো লোকাল বোরোইং আবার তিন প্রকার। বোরোইং ফ্রম বাংলাদেশ ব্যাংক, অর্থাৎ বাংলাদেশ ব্যাংক থেকে সরকার যদি ঋণ নেয় তখন তাকে বোরোইং ফ্রম বাংলাদেশ ব্যাংক। আবার সরকার কমার্শিয়াল ব্যাংকগুলো বা বাণিজ্যিক ব্যাংকগুলো থেকেও সরকার ঋণ নিতে পারে। আবার এছাড়া সেভিংস বন্ড, অর্থাৎ আমাদের দেশের নাগরিকরা যে বন্ডগুলি ক্রয় করে থাকে তাদের সেভিংস দিয়ে পোস্ট অফিস থেকে বা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সরকারি যে বন্ডগুলি ক্রয় করে থাকে সেই বন্ডের মাধ্যমে বিক্রয়ের মাধ্যমেও সরকার অর্থ সংগ্রহ করে থাকে। তাহলে লোকাল বোরোইংটা তিন ধরনের, কি কি? লোকাল বোরোইং ফ্রম বাংলাদেশ ব্যাংক, ফ্রম কমার্শিয়াল ব্যাংক এবং সেভিংস বন্ড। তাহলে তোমরা সরকারের যে রাজস্ব আয়ের যে বিভিন্ন সোর্সগুলো আছে সেই সোর্সগুলি সম্পর্কে তোমরা এখানে একটা ধারণা পেয়েছো। তো এটা তোমাদের ট্যাক্সেশন ইন বাংলাদেশ বোঝার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কনসেপ্ট। এখন আমরা দেখব ফাইন্যান্সিং স্ট্রাকচার অফ বাজেট। বাংলাদেশ সরকার যে বাজেট দিয়ে থাকে, ইনকাম স্টেটমেন্ট, বাংলাদেশ সরকার যে ইনকাম এক্সপেন্ডিচার স্টেটমেন্ট দিয়ে থাকে বা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট স্টেটমেন্ট দিয়ে থাকে, তোমরা বাজেটে দেখেছো যে সরকার জুন মাসে জাতীয় সংসদে যে বাজেট প্রদান করে থাকে সেখানে আমরা সরকারের ফাইন্যান্সিং স্ট্রাকচার সম্পর্কে একটা ধারণা পেয়ে থাকি। যেমন 2019-20 সালে সরকার যে বাজেট দিয়েছেন সেখানে দেখো 5,23,190 কোটি টাকা বাজেট ছিল সেখানে। তো সেখানে সরকারের যে বিভিন্ন উৎস থেকে যে অর্থ সংগ্রহ করেন সরকার, সেখানে দেখো এখানে এই পাই চিত্রটার মাধ্যমে সরকারের বিভিন্ন খাত থেকে অর্থ সংগ্রহে বা অর্থ সংস্থানের অংশগুলো দেওয়া আছে। যেমন এখানে এনবিআর ট্যাক্স, অর্থাৎ ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউর মাধ্যমে সরকার যে ট্যাক্সগুলি সংগ্রহ করে থাকে, সরকার যে রাজস্ব আয় সংগ্রহ করে থাকে সেটা হলো এনবিআর ট্যাক্স। তো সরকারের এনবিআর ট্যাক্স হলো 62.20%, অর্থাৎ জাতীয় বাজেটে যে ব্যয় বরাদ্দ আছে সেখানে এই ব্যয়ের 62.20% অর্থ সরকার এই এনবিআর এর অর্থাৎ রাজস্ব আয় থেকে সরকার সংগ্রহ করে থাকবে। এছাড়া নন এনবিআর রেভিনিউ, অর্থাৎ রেভিনিউ কিন্তু এটা নন এনবিআর, তাহলে নন এনবিআর রেভিনিউ থেকে সংগ্রহ করবে সরকার 2.80%। আর নন ট্যাক্স রেভিনিউ অর্থাৎ ট্যাক্স না, এখানে যেমন এনবিআর ট্যাক্স আছে, তারপরে এনবিআর ট্যাক্স গুলো এনবিআর সংগ্রহ করে থাকে। আর নন এনবিআর অর্থাৎ এটাও রেভিনিউ কিন্তু এনবিআর সংগ্রহ করে না, সরকারের অন্যান্য সংস্থাগুলো এই রেভিনিউটা সংগ্রহ করে থাকে। আর নন ট্যাক্স রেভিনিউ অর্থাৎ এটা ট্যাক্স না, অন্য আকারে এই রেভিনিউটা সংগ্রহ করা হয়, এটা এই জন্য এটা নন ট্যাক্স রেভিনিউ। তো নন ট্যাক্স রেভিনিউ হলো বাজেটে 7.20%। তারপরে দেখো ডোমেস্টিক বোরোইং, সরকার দেশের অভ্যন্তরীণ খাত থেকে সরকার ঋণ হিসাবে অর্থ সংগ্রহ করবে 14.80%, অর্থাৎ সরকার লোকাল বোরোইং হলো সরকারের 14.80%। আর ফরেন বোরোইং হলো সরকারের 12.20%। আর ফরেন এইড, যেটাকে আমরা গ্র্যান্ট বলেছি একটু আগে, সেটা থেকে সংগ্রহ হবে মাত্র 0.80%। তাহলে এখানে আমরা দেশের সরকার, বাংলাদেশ সরকার তার বাজেটের যে ব্যয়গুলো আছে সেই ব্যয় নির্বাহ করার জন্য সরকার যে যে উৎস থেকে অর্থ সংগ্রহ করবে, সরকারের যে পরিকল্পনা, সেই পরিকল্পনাটাই হলো এখানে বাজেট। তো এই বাজেটের যে বিভিন্ন অংশগুলো আছে সেই অংশগুলোর মাধ্যমে তোমাদেরকে সাধারণত আমাদের দেশের সরকার কিভাবে পরিচালিত হচ্ছে, সরকার তার সরকার পরিচালনার জন্য দেশের উন্নয়নের জন্য কোন কোন খাত থেকে সরকার অর্থ সংগ্রহ করছে বা সরকারি বাজেটে কিভাবে অর্থের সংস্থান হয় সেটা সম্পর্কে একটা ক্লিয়ার একটা ধারণা দেওয়ার জন্যই মূলত তোমাদের আজকের এই যে ফাইন্যান্সিং স্ট্রাকচারটা আলোচনা করা হয়েছে। তা আশা করি এটা সম্পর্কে তোমরা দেশের ফাইন্যান্সিং স্ট্রাকচার সম্পর্কে একটা ধারণা পেয়েছো। তাছাড়া তোমরা প্রাইভেট যে ফাইন্যান্সিং আছে, আমরা যে ম্যানেজমেন্ট বিজনেস ফাইন্যান্স আমরা পড়াই, সেখানে প্রতিষ্ঠানগুলো তাদের বাজেট প্রণয়ন করে থাকে, তাদের বাজেটের মধ্যে তারা কোথায় কোথায় থেকে অর্থ সংগ্রহ করবে সেগুলি বলে থাকে। তো এটা একটু ডিফারেন্ট, এটা পাবলিক ফাইন্যান্স বা গভর্নমেন্ট ফাইন্যান্স। গভর্নমেন্টের অর্থ সংস্থানগুলো এখানে আমরা আলোচনা করেছি। আশা করি তোমরা এই বিষয়গুলো বুঝতে পেরেছো।
প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই লেকচারে আমরা ট্যাক্সের বিভিন্ন ধরনের ক্লাসিফিকেশন আমরা আলোচনা করেছি। তো এই আলোচনাগুলো যদি তোমরা মনোযোগ দিয়ে শুনে থাকো, তাহলে বাংলাদেশের যে ট্যাক্সেশন সিস্টেম আছে, সেই ট্যাক্সেশন সিস্টেমে কোন ধরনের ট্যাক্স, কিভাবে ট্যাক্সগুলোকে ক্লাসিফিকেশন করা হচ্ছে, তাদের বেসিস কি, এই বিষয়গুলি সম্পর্কে কিন্তু আমরা একটি ডিটেলস আলোচনা করেছি। তাছাড়া সরকারের যে এক্সপেন্ডিচার, সোর্সেস অফ এক্সপেন্ডিচার, সরকারের এক্সপেন্ডিচারের বিভিন্ন সোর্সগুলো সরকার ব্যবহার করে অর্থ সংগ্রহ করে থাকে, সেই সোর্সগুলো আমরা আলোচনা করেছি। অর্থাৎ সরকারের রেভিনিউ বা সরকারের যে আয়, সরকারের আয়ের বিভিন্ন উৎসগুলো নিয়ে আমরা সংক্ষেপে একটা আলোচনা করার চেষ্টা করেছি। তারপরে আমাদের গভর্নমেন্টের যে ফাইন্যান্সিয়াল যে স্ট্রাকচার আছে, পাবলিক ফাইন্যান্সের যে স্ট্রাকচার, হ্যাঁ, সরকার যে 1 বছরের বাজেট প্রদান করে, সেই বাজেটের বা সরকারি যে বাজেট প্রণয়নের ক্ষেত্রে সরকার অর্থ সংস্থানের যে ব্যবস্থাগুলো করে থাকে, সেগুলির বিভিন্ন চিত্র আমরা এখানে দেখতে পেয়েছি। তোমরা যদি এগুলি ভালো বুঝে থাকো, তাহলে বাংলাদেশ সরকারের আর্থিক বিভিন্ন কার্যক্রম এবং সরকার কিভাবে পরিচালিত হচ্ছে, সরকারের অর্থ কিভাবে আসে, সে বিষয়গুলি সম্পর্কে একটা তোমরা ধারণা পাবে। তা আশা করি তোমরা এই লেকচারের মাধ্যমে বাংলাদেশের ট্যাক্সেশন সিস্টেম সম্পর্কে একটি ধারণা লাভ করবে। তো ধন্যবাদ সবাইকে সুন্দরভাবে ধৈর্য সহকারে এই লেকচারটি শোনার জন্য। ভালো থাকবে সবাই, সবার জন্য দোয়া করবে। ধন্যবাদ সবাইকে।